আছে, কিন্তু ওরা পরিশ্রম করেছে বলে একেবারেই তাই, মানে ওদের মানে কি বলবো কৃতিত্ব 90%, আমাদের কৃতিত্ব 10%। ওকে, জাস্ট আমরা গাইড করেছি, পড়াশোনা করেছি, কিন্তু ওরা রেজাল্টটা ভালো করেছে ওরা। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে সায়েন্স, আর্টস, কমার্স কোনো কিছু খুব কঠিন, কোনো কিছু খুব সহজ। আমার মনে হয় যে সায়েন্সটা আলাদা করে ভাবা হয় যে প্রচণ্ড কঠিন, আর্টস কমার্স সহজ। আমার মনে হয় প্রত্যেকটাই না পড়লে কঠিন, পড়লে সহজ, যেটা পড়া হয় সেটা সহজ। বলবো পড়ার ওই স্যার যেটা বলছো জবাব স্যার, যে পড়ার খিদেটাকে বাঁচিয়ে রাখতে হবে, ওই একটাই ব্যাপার। আর ওটাই কথা যে পড়ার খিদেটা বাঁচিয়ে রাখলে সে যত খারাপ সঙ্গে হোক আর হবে। একদম হাল ছিল না বন্ধু, বরং কণ্ঠ ছিল জোরে। হাই এভরিওয়ান, আজকে আমাদের যে এসওই বাংলার অফলাইন ব্যাচ, সেই অফলাইন ব্যাচের 4টে স্টুডেন্টের সামনে আমরা বসে আছি। আমাদের এসওই বাংলা অফলাইন ব্যাচ থেকে যারা এবছর উচ্চ মাধ্যমিকে ভালো স্কোর করেছে, অর্থাৎ যারা আমাদের ক্যানিং 1 এই যে ব্লক আমাদের, সেই ব্লকের মধ্যে টপ করেছে 4টি ছেলে মেয়ে, তাদেরকে আমি এবং আমাদের এসওই বাংলার চমক স্যার আমাদের দুজনের তরফ থেকে আমরা জাস্ট সামান্য কিছু উপহার প্রথমে দিচ্ছি এবং তাদের সাথে একটা ছোট্ট ডিসকাশন রাখবো। তো সেটা তোমাদের সবার জন্য। তোমরা যারা জুনিয়র, আশা করি তোমরা এখান থেকে পথ চলার অনেক অনুপ্রেরণা পাবে, অনেক মোটিভেশন পাবে, এবং এক্স্যাক্টলি কী পাতে এরা হেঁটেছে, কিভাবে এরা এদের সফলতাটা অর্জন করেছে, সেটা নিয়েই আজকে কথা বলবো। সুতরাং তোমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং যারা তোমরা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছো তারাও এই ভিডিওটি দেখতে পারো, তার কারণ ফিউচার প্ল্যানিং নিয়েও এই ভিডিওতে আমরা আলোচনা রাখবো। চলো, প্রথম আমি চমক স্যারকে বলবো যে রত্না এবং অপূর্বকে আপনি একটু ওদেরকে সম্মানিত করুন। ছোট্ট ডিসকাশন রাখবো তোদের সাথে। তো আমি এবং স্যার আছি, আমরা তোদের সাথে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, এবং জাস্ট আলোচনার মতোই তোরাও বলবি যে তোদের এক্স্যাক্টলি কি ফিলিংস হচ্ছে, কিভাবে বাকিটা তোরা ভাবছিস এই সবটা নিয়ে। তো আমি প্রথমে রত্নাকে বলি। রত্না, তুই স্কোর করেছিস 461, তাই তো? আচ্ছা, কেমিস্ট্রি টিচার বসে আছেন চমক স্যার, কেমিস্ট্রিতে কত স্কোর করেছিস? 95। কেমিস্ট্রিতে 95, আর ম্যাথসে 99। বাহ, ভেরি গুড। অপূর্ব, তোর স্কোর কত? 456। ম্যাথসে কত হয়েছে? ম্যাথসে 95। আর কেমিস্ট্রিতে? 90। বাহ। সুমিত? আমার স্কোর 457, ম্যাথে 96, কেমিস্ট্রিতে 92। আর আমার স্কোর হচ্ছে 452, ম্যাথে হচ্ছে 91, আর কেমিস্ট্রিতে হচ্ছে 93। আচ্ছা, আমার মনে হয় আমাদের যে ক্যানিং ব্লক, আমাদের ক্যানিং 1 ব্লকের মধ্যে তোদের 4জনেরটাই বোধ হয় হায়েস্ট স্কোর বোধ হয় নাকি? 1st, 2nd, 3rd, 4th, এর থেকে তো আর আমি কাউকে শুনিনি বলতে খবর পেয়েছি ততটুকুতে তোদেরটাই হায়েস্ট স্কোর। তো বেসিক্যালি তোদের দিয়ে যে প্রশ্নটা শুরু, সেটা হচ্ছে রত্না, প্রথমে বল যে এই যে জার্নিটা, মানে তুই এই যে 2 বছর সায়েন্স নিয়ে পড়েছিস, অতিক্রম করেছিস, কেমন লাগছে প্রথমে? হাউ টু ফিল, মানে কেমন তোর লাগছে যে এই রেজাল্টের পর? হ্যাঁ, মানে প্রথমে তো সবাই বলতো সায়েন্সটা খুব কঠিন, মানে তা আমি যখন 11-এ শুরু করেছিলাম তখন মানে প্রথম ভয় লাগতো যে হয়তো সত্যিই কঠিন হবে। তারপরে সব সাবজেক্টগুলো দেখে ভালোই লাগলো, আর বরং বাংলা ইংলিশের থেকে সায়েন্সের সাবজেক্টগুলোই বেশি ভালো পড়তে মনে হলো, আর ওগুলোই বেশি ইন্টারেস্টিং। একেবারে বাংলা থেকেও আচ্ছা, ওর সায়েন্সের রেজাল্টটা বেশি ভালো। আমি ওর রেজাল্টটা দেখেছি, ওর বাংলাটা সাবজেক্টে দেখা যাচ্ছে ভালো হয়েছে, 90+। তোর মানে একদম শুরু থেকে, মানে একদম 11-এর শুরু থেকে গাইডেন্স কিভাবে পেয়েছিস, মানে কিভাবে পড়েছিস? অফলাইনেই তো টিচারদের কাছে পড়েছিস, পাশাপাশি অনলাইন কি তোর এই 2 বছরে কোনো ভূমিকা রেখেছে, মানে ইউটিউব বা অনলাইন কোনো প্ল্যাটফর্ম?
মানে আমি তো প্রথমে 11টা পুরোটাই অফলাইনে পড়েছিলাম, আর অনলাইনে মানে আমার ক্যানিংয়ে যাদের কাছে পড়তাম না তাদের কাছে তো পড়তামই, আর তাছাড়াও মানে এমনি অনলাইনেও কিছু টপিকের ওপরে ভিডিও দেখেছি, মানে পুরোটা অনলাইনে হয়তো সম্ভব হয়নি। যেমন মানে বাংলাটাও কিছু ভিডিও দেখেছি, আর অঙ্কটা আপনার ক্যালকুলাস পার্টের কিছু ভিডিও দেখেছি। আচ্ছা, মানে তুই বেসিক্যালি অফলাইনটাকেই মানে করছিলিস, অফলাইনটাকেই কন্টিনিউ করছিলিস গাইডেন্সের জন্য, পাশাপাশি কোনো এক্সট্রা হেল্প লাগলে সেটা অনলাইন থেকে দেখে নিচ্ছিলিস। ভেরি গুড। বাড়িতে কে কে আছে? আমার মা আছে, আর এমনি জয়েন্ট ফ্যামিলি, আচ্ছা। আর জ্যাঠা জেঠি আর দাদা আর দিদি। আচ্ছা, বাবা? আচ্ছা, মা কি করেন? আর মা ICDS করেন। আচ্ছা, অপূর্ব বোধ হয় সেম ফ্যামিলি থেকেই, রত্নার ভাই তো তুই? হ্যাঁ, না আমি দাদা। দাদা, হ্যাঁ আচ্ছা। তোর রেজাল্ট যেটা হয়েছে সেটার পিছনেও কি মানে অফলাইন পুরোটাই ছিল নাকি অনলাইনের ভূমিকা ছিল? হ্যাঁ, না অফলাইন তো ছিল, তার সাথে অনলাইনও ভূমিকা ছিল। আচ্ছা, মানে আমি যে সমস্ত মানে যখন অঙ্ক প্র্যাকটিস করতে যেতাম তখন সব অঙ্ক তো মানে অফলাইনে করানো সম্ভব হতো না, তার সাথে মানে আর আপনি তো অনলাইনে পুরো ধরে ধরে সব কিছুই করাতেন, আর তখন সেই অঙ্কগুলো আমি দেখে নিতাম। এছাড়া অঙ্কের পাশাপাশি বাংলাও দেখতাম, আবার ফিজিক্স কেমিস্ট্রিও দেখতাম। আচ্ছা, মানে এই মুহূর্তে দাঁড়াতেই বলছিস যে এই মুহূর্তে 11-12 যে স্টুডেন্টরা যারা নতুন ধর 11-এ উঠছে, অনেক ফ্যামিলি এটা ভাবে যে অনলাইনে পড়াশোনা হয় না বা অনলাইন ফোনে ইউটিউবে ক্লাস দেখা যাবে না, মানে ফোন ইউজ করা যাবে না। তো এখানে তুই কি বলবি যে তোর এই যে 2 বছরের জার্নি, সেখানে ফোনকে পজিটিভলি ইউজ করা কি এফেক্টিভ না এফেক্টিভ নয়? অবশ্যই এফেক্টিভ, কারণ মোবাইল ফোন অবশ্যই খারাপ দিকটা আছে, কিন্তু যদি তুমি ফোনটাকে ঠিক করে ব্যবহার করতে পারো তাহলে তার অনেকই বেনিফিট আছে। একেবারে। হ্যাঁ, স্যারের কাছে পড়তিস তো, কেমিস্ট্রি স্যারের সম্পর্কে কিছু বল। হ্যাঁ স্যার অবশ্যই খুবই ভালো পড়ায়, একদম সব কিছুই খুঁটিনাটি সব কিছুই স্যার খুব ভালো পড়ায়, আর স্যারের কাছে পড়ে আমি সত্যি খুবই কৃতজ্ঞ বোধ করি। তবে আমার এখানে বলা আছে যে আমাদের শিক্ষকদের আনন্দ সেখানেই যখন আমরা দেখি আমাদের ছাত্ররা কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছে এবং তাদের হাসি মুখটা যখন আমাদের সামনে ভেসে ওঠে, আমাদের সার্থকতা এবং আনন্দ কিন্তু সেখানে। ওকে, যখন আমার কাছে রত্না অপূর্ব আমার কাছে যখন পড়তে এসেছিল, ওদের একটাই প্রশ্ন ছিল, স্যার আমারও পারবো তো? আমি ওদের একটা কথাই বলতাম যে আমি পড়াচ্ছি যেটা সেটা ভালো করে কর, আর তোরা পরিশ্রম করে যা, পরিশ্রম করলে নিশ্চয়ই তোরা ফল পাবে, তোরা ভালো রেজাল্ট করবি, কারণ তোরা ভালো স্টুডেন্ট। আর আমি মনে করি যে একজন কোচ তখনই ভালো যখন তার প্লেয়াররা ততদিন ভালো। একেবারে। ওকে, আমরা সাহায্য করেছি, আমরা গাইডেন্স দিয়েছি, সব কিছু ঠিক আছে, কিন্তু ওরা পরিশ্রম করেছে বলে একেবারেই তাই। মানে ওদের মানে কি বলবো, কৃতিত্ব 90%, আমাদের কৃতিত্ব 10%। ওকে, জাস্ট আমরা গাইড করেছি, পড়াশোনা করেছি, কিন্তু ওরা রেজাল্টটা ভালো করেছে ওরা। একেবারেই তাই। সায়েন্স নিয়ে পড়তে, আপনি যে 2 কথা বললেন আমি নোট করলে, সায়েন্স নিয়ে পড়তে গেলে মেনলি যেটা লাগে, তোদেরও বোধহয় সহমত হবি যে প্রথমে ভয়কে জয় করতে হবে, নাকি? যে ভয়টাকে কাটিয়ে তুলতে হবে এবং তারপরেই এটা পসিবল। তার কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে সায়েন্স, আর্টস, কমার্স কোনো কিছু খুব কঠিন, কোনো কিছু খুব সহজ। আমার মনে হয় যে সায়েন্সটা আলাদা করে ভাবা হয় যে প্রচণ্ড কঠিন, আর্টস কমার্স সহজ। আমার মনে হয় প্রত্যেকটাই না পড়লে কঠিন, পড়লে সহজ, যেটা পড়া হয় সেটা সহজ। তো আর একটা কথা স্যার যেটা বললো, আমি সেটা একটু নোট করেই বলছি যে একটা টিচার তো কখনোই ডেলিভার করতে পারে না, মানে আমি বা স্যার আমরা ম্যাক্সিমাম 20% পারি, কিন্তু বাকি 80%টা তোদের ক্রেডিট, তোরাই পড়াশুনো করে সেই জায়গাটা অর্জন করেছিস। তো অপূর্বরও তো বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, মানে বাড়িতে একেবারেই একই রকম ব্যাপার। ঠিক আছে অপূর্ব, তারপর আসছি আমি তোর কাছে, একটু সুমিতের কাছে যাই। সুমিত বল, কেমন ফিল করছিস? ভালো লাগছে, এই প্রথমবার এরকম একটা র্যাঙ্ক, ছোটবেলা থেকে কোনোদিন এত নাম্বার পাই না। নাম্বারটা বড় কথা না, কিন্তু পরীক্ষার রেজাল্ট এই প্রথমবার এত ভালো। মানে এত যে ভালো হলো, এর পিছনের পরিশ্রমটা তুই কি মানে একদম নির্বিঘ্নে এবং চুপি চুপি করছিলিস? মানে এই পরিশ্রমটা অনেক সময় হয় কি যে ভাগ্য অনেকটা কাজ করে যায় অনেকের ক্ষেত্রে, কিন্তু তোর ক্ষেত্রে কি এটা, তুই কি বলবি যে এটা অনেকটা তোর লাকের উপর ডিপেন্ড করেছে না এটা অনেকটা তোর লেবারের উপর ডিপেন্ড? ভাগ্য বলে কিছু হয় না, কেননা যাওয়া হয় নিজেকেই করতে হয়। একেবারে। লেবার যে নিজেরা বলে চুপি চুপি করছিলাম, চুপি চুপি করে কি না, পড়াশোনা করতে এসেছি, পড়ার আমার কাজ, এখন স্টুডেন্ট তো পড়াশোনা করবো। কিন্তু তুই একেবারে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে তুই মানে একেবারে সবাই দেখছে যে তুই পড়াশোনা
করছিস, কিন্তু তুই নিজেকে দেখছিস যে তুই আরো অনেক বেশি, মানে যেটা মাধ্যমিকের আগে দিচ্ছিলিস তার থেকে অনেক বেশি সক্রিয় বা অ্যাক্টিভ ভাবে সেটা করছিলিস। হ্যাঁ। সেটাই বলছি। আমার একটা ইংলিশ টিচার ছিল, তো উনি বলেছিল যে একটা স্টুডেন্ট তখনই খুব ভালো হয় যখন হচ্ছে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে বলবে যে তার পড়া হচ্ছে না। পড়ার লোক যত বলুক, টিচাররাই যত বলবে তার পড়া হচ্ছে খুব ভালো, কিন্তু এই যে খিদেটা থাক। আয়নার সামনে দাঁড়িয়ে যতদিন না বলবে তার পড়া ঠিকঠাক হচ্ছে ততদিন নয়, মানে ভালো স্টুডেন্ট নয়। আর আমার ওটা দেখে মনে হতো যে সত্যি পড়া হচ্ছে না কোথাও, আমার আরো পড়তে আরো পড়তে হবে। এই খিদেটাই তো অ্যাকচুয়ালি বাঁচিয়ে রাখে, এবং এই খিদেটা শুধু মানে দেখ একটা রেজাল্ট তো সফলতা কখনোই নয়, কিন্তু আলটিমেট আমরা আমাদের স্বপ্ন ছুঁইব কিনা, কতটা দূর পৌঁছতে পারবো, সেটা কিন্তু রিসাইড করে এই খিদেটাই। রেজাল্ট ভালো মন্দ হতেই পারে, অ্যাক্সিডেন্টাল কোনো কারণ হতেই পারে, কিন্তু আসলেই এই খিদেটা জীবিত থাকতে হবে। এই খিদেটা থাকলেই তবেই। আমি এখানে একটা কথা অ্যাড করছি স্যারের সাথে, খিদে তো থাকবে, তার সঙ্গে সঙ্গে কৌতূহল। একেবারে হ্যাঁ, বিজ্ঞান পড়তে গেলে একটা আলাদা জানার কৌতূহল, বিজ্ঞান বলে না, যে কোনো বিষয় কৌতূহল মানুষকে এগিয়ে নিয়ে যায়, তার সঙ্গে সঙ্গে খিদে। আচ্ছা, তুই ম্যাথে 96 পেয়েছিস, তোর কি মনে হয় যে এটা আরো বেটার হতে পারতো বা হতো? মানে আমার প্র্যাকটিস যে খুব একটা কম হয়েছিল তা না, প্র্যাকটিসও হয়েছিল, কিন্তু ওই পরীক্ষা হলে কি একটু প্যানিক করে ফেলেছে শেষের দিকটাতে। মানে এইগুলো টাইমের মধ্যে হবে না, কিন্তু হয়ে গেছিলাম টাইমের মধ্যে, আর রিচেক করতে ভুলে গেছিলাম আমি। এইটাতে তুই মানে কি বলবি যে তোর যারা জুনিয়র স্টুডেন্ট আছে তাদেরকে কোন কোন জায়গাকে গুরুত্ব দিতে বলবি? যে পরীক্ষার হলটা তো একটা, তুই বললি যে পরীক্ষার হলটা একটা এফেক্টিভ জায়গা, ওখানে প্যানিক করে গেলে সমস্যা। আর একটা যে রিচেক করার ব্যাপারটা নিয়ে বল, যে তোর ঠিক কোথায় সমস্যা হয়েছে? আমার যে 2 নম্বরের যে ম্যাথে যে 2 নম্বরের কোশ্চেনগুলো থাকে, ওইখানটাতে একটা 2 নম্বরে ভুল করে দিয়েছে, আর এমসিকিউ দুটোতে ভুল হয়ে গেছে আমার, ওইখানটাতেই 4 নম্বর কেটেছে। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে করেছিলাম যে পরীক্ষা সময়ের মধ্যে হয়ে যাবে হয়তো, প্রথমে পরীক্ষার আগে ভালো করে তেমন একটা প্র্যাকটিস যে করি তা নয়, কিন্তু তাও মনে হচ্ছে যে পরীক্ষা টাইমের মধ্যে করতে পারবো না। তা শেষের দিকে পরীক্ষার তখনও খুব বেশি হলে 30 কি 25 মিনিট আছে নিয়ে আর তখন খুব বেশি হলে 30 কি 25 মিনিট বাকি, তখন আমার অনেক কটা প্রায় তখন 20 নম্বর মতন বাকি আছে। আমি এবার ওই সময় তাড়াহুড়ো করে করছিলাম, দেখলাম যে অঙ্ক খুব একটা কঠিনও আসেনি এবছর পরীক্ষায়। তা ওই প্রথম দিকেই ভাবছিলাম যে হবে কি হবে না, ওই করতে করতে প্রথম দিকেই একটু সমস্যা হয়ে গেছে, মানে টাইম ম্যানেজমেন্টের একটা সমস্যা। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা, মা, দিদি। বাবা কি করে? বাবা হকার। বাবা হকারই করে, আর মা এমনি বাড়িতেই। তাহলে স্বপ্ন দেখছিস হ্যাঁ, কতটা দূর যাওয়ার? যতদূর যাওয়া যায়, যত দূর যাওয়ার, পথ তো শেষ নেই। একদম। তো আমি একটু অভির কাছে যাই, স্যার প্রশ্ন করুন অভিকে। ওকে, এই যে তোর জার্নি 11 থেকে 12, এবং তুই ম্যাথে খুব ভালো নাম্বার পেয়েছিস, এবং তুই স্যারের কাছেই ম্যাথ করতিস, তো স্যারের কাছে কী কী শিখেছিস ম্যাথ থেকে? মেইনলি তো আমরা মাধ্যমিকটা দিয়েছিলাম রিডিউস সিলেবাস। তো যখন কিনা আমরা 12-এ উঠলাম তখন একটা হিউজ সিলেবাস, তো প্রথম দিকে মানিয়ে নিতে একটা সমস্যা হয়েছিল, কিন্তু যখন স্যারের কাছে পড়তে গেলাম, আমিনুর স্যারের কাছে পড়তে গেলাম, তখন হচ্ছে আস্তে আস্তে সেটার সঙ্গে কীভাবে ট্যাকেল করতে হবে, কিভাবে সময়ের মধ্যে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এই ব্যাপারগুলোই হচ্ছে স্যাররাই হচ্ছে সেই লোক যে কিনা আমাদের গাইড করবেন। তো এই দিক থেকে স্যাররা তো অবশ্যই একজন আমাদের গাইডেন্স হিসাবে রয়েছেন, আর নিজের খাটনিটা তো অবশ্যই রয়েছে। আর আমিনুর স্যারের কাছে স্পেশালি যেটা বলবো সেটা হচ্ছে দাদার মধ্যে করার জেদটা, মানে আমি একটা জিনিস করব তো করবই, এই যে জেদটা, এইটা দাদার মধ্যেই আমি দেখেছি একমাত্র। আর পড়াশোনা তো করেছিস, ভালো পরিশ্রম করেছিস, তার প্রমাণ হচ্ছে তোর রেজাল্ট। আর আমার যেটা জিজ্ঞেস করা আছে, বা অনেক ছাত্রছাত্রীর মনে প্রশ্ন আছে, কতক্ষণ পড়েছিস, বা বাধা ধরার কোনো সময় কি তোর ছিল পড়াশোনা করার? না, সময়টা বাধা ধরা না, তবে টার্গেটটা বাধা ধরা, যে আমি নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট জিনিস কমপ্লিট করব, তাহলে সেটা আমি কমপ্লিট করবই। তো ওটাই আর কি, কোনো নির্দিষ্ট সময় না, যদি আমার সেটা 5 ঘন্টায় হয় 5 ঘন্টা, যদি 10 ঘন্টায় হয় 10 ঘন্টা। নির্দিষ্ট সময়সূচি করে মেনটেনও করা যায় না। হ্যাঁ। এক্স্যাক্টলি রুটিন বানায় যারা, এটা মানে তোদের সবার উদ্দেশ্যে যে এরাও একমত হবে নিশ্চয়ই, যে রুটিন যারা বানায় তারা কিন্তু রুটিন মেনটেন করতে পারে না। ওই জন্য সবসময় যে আমার সামনে কি আছে, কি পড়তে হবে, সেটা যতটা টাইম লাগবে পড়বো, এভাবেই ব্যাপারটা সিলেক্ট করা উচিত। খেলাধুলা করতিস? আর 10-এর পরে তেমন একটা হয়নি, 10-এর আগে যেটা। আর মানে পড়াশোনার পাশাপাশি আর কি বিষয় শখ ছিল? সব বলতে ক্রিকেট খেলা দেখা, আর ক্রিকেট খেলা, এগুলোই, স্পেশালি ক্রিকেট। গান বাজনা করতিস? ছোটবেলায় করতাম, গান আঁকা ইত্যাদি। ওই ছোটবেলা আবৃত্তি করিনি কখনো, তবে গান আঁকা এগুলো করতাম ছোটবেলায়। সুমিতের? আমার
ছবি আঁকতে একটু ভালো লাগতো, আর মাঝে সাঝে একটু সাহিত্য চর্চা করতাম। 11-এ ওটা নতুন নতুন বই পড়ছিলাম। আর রত্নার কি পড়াশোনার বাইরে কি ভালো লাগে? আমি ছোটবেলায় আঁকা শিখতাম, তবে পরে আর সেভাবে শেখা হয়নি। আচ্ছা, আর এই 2 বছর তুই পড়াশোনা ছাড়া মানে অবসর সময় যাপন বা যখন খুব বোর হয়ে যেতিস তখন এক্সট্রা কিছু করতিস? না, সেভাবে পড়া হতো না, তবে ওই ইউটিউবে মাঝে পড়াশোনার বিষয়ে কিছু দেখতাম আচ্ছা, বা তবে রত্নার ব্যাপারে আমার একটা কথা বলা আছে, রত্ন মনে হয় কখনো বোর হতো না, পড়াশোনাটাই ভালো লাগে। যখন পড়তে আসতো একদম, যখন ও ঘরে ঢুকতো সেই ফার্স্ট মিনিট থেকে আমি যতক্ষণ পড়াচ্ছি লাস্ট মিনিট, ও ততক্ষণ একদম মন দিয়ে আমার প্রত্যেকটা কথা শুনবে। এইটুকুই দরকার, এটুকুই ওর দরকার। পড়াশোনার প্রতি একটা আলাদা প্যাশন। আমি এই নতুন 11-এর ছেলেমেয়েদেরকে পড়াচ্ছি, ওরা দেখছি 2 ঘন্টার মধ্যে প্রচন্ড চঞ্চল। আমি ওদেরকে বলছি যে 2 ঘন্টা সপ্তাহে যদি কনসেন্ট্রেট করতে না পারিস তাহলে কি করবি? তো এই 2 ঘন্টা খুব ইম্পর্টেন্ট যে সময়টা পড়ানো হয়। আচ্ছা, অপূর্ব তুই বল। না, আমিও ওই 11-12টা মানে পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করা হয়নি, তবে আমিও আগে আঁকাটা শিখতাম। পরবর্তীতে ইচ্ছা আছে এটা করা? পরবর্তীতে হ্যাঁ, এবার সুযোগ সুবিধা হলে অবশ্যই ইচ্ছা থাকবে। আচ্ছা, আর বিষয়টা যেটা বলছি যে নেক্সট কি ভাবছিস, মানে এটা তো হয়ে গেছে, নেক্সট কি ভাবছিস, কোন দিকে এগোবি? নেক্সট তো আমার নিট নিয়ে ইচ্ছাটা আছে। হ্যাঁ, রত্নার আমিও মানে পরের বছর নিট দেবো। পরের বছর নিয়ে দিবি? এবছর দিয়েছিলিস? হ্যাঁ, এবছর দেব। আচ্ছা, কেমন হয়? মোটামুটি হয়েছিল, আমার সেভাবে প্রিপারেশন ছিল না, তবে যতদূর দেখলাম মানে প্রিপারেশন ঠিকঠাক নিলে হয়ে যাবে হয়তো। সুমিত? নিট দেবো আমি, আর এবছর দিয়েছিলাম। ভালো হয়েছে, মোটামুটি হয়েছে ভালো, খুব ভালো বলবো না আর কি খারাপও বলবো না। তা হবে না, সিলেকশন হবে না, আচ্ছা, আবার 1 বছর দিতে? আবার 1 বছর দিতে হবে। আচ্ছা, কবি? ওই একই, আমিও বিএসসি করবো, নিটই দেবো, আর 1 বছর সময় নেবো। আচ্ছা, একটা কথা যেটা তোদেরকে ক্লাস 11 থেকে বলে এসছি, আমার মনে হয় এখন তোরা সহমত হবি, এবং স্যারও নিশ্চয়ই সহমত যে অফলাইন প্রাইভেট, মানে অফলাইনে আমরা যারা পড়ছি, যারা পড়ছে তাদের কাছে অফলাইন প্রাইভেট পড়ার সাথে সাথে অনলাইনও একটা বেটার প্ল্যাটফর্ম হতে পারে এই মুহূর্তে, যে তারা রিভিশনের জন্য বা যে কোনো কিছুর জন্য অনলাইনটাকে ব্যবহার করতে পারে। তো এটা নিয়ে অনেকেরই সমস্যা আছে, অনেকেই এটাকে এখনও অ্যাকসেপ্ট করতে পারছে না। কিন্তু বেসিক্যালি দেখ, আমরা যে সোসাইটিতে মানে যেভাবে আমরা বিলং করছি এবং যেভাবে আপডেট হচ্ছে, সেভাবে আমাদের মনে হয় যে ফোনটাকে তো মানুষকে অ্যাকসেপ্ট করতেই হচ্ছে। সুতরাং সেই ফোনটাকে অ্যাবিউজ না করে ফোনটাকে যদি ইউজ করা যায়, এবং সেটা অনলাইন এডুকেশনের ক্ষেত্রে, সেটা তোদের কি মনে হয় যে আপকামিং যে স্টুডেন্টরা তাদের ক্ষেত্রে এফেক্টিভ হতে পারে? হ্যাঁ, সে তো অবশ্যই, তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন আমি অফলাইন থেকে অনলাইনে শিফট করছি, মানে ট্রানজিশন পজিশন যেটা বলা যেতে পারে। তো এই সময়টাই হচ্ছে আমাদের গাইডেন্সটা দরকার আছে, যে আমি ইন্টারনেটটাকে ঠিক কীভাবে ব্যবহার করব, আমি কোন দিকে ব্যবহার করবো। ধরুন ইউটিউবের যে ব্যাপারটা থাকে, যে ইউটিউবে আমি একটা নির্দিষ্ট ভিডিও দেখছি, কিন্তু অন্য যে রেকমেন্ডেশনে আমার যে অন্যান্য ভিডিও আসছে সেগুলো দেখে আমি ডিস্ট্রাক্ট হয়ে পড়ছি। তো এই যে সেলফ কন্ট্রোলটা, বা সেটা থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, সেদিকে কীভাবে অ্যাট্রাক্ট না হওয়া যায়, সেই ব্যাপারটার ক্ষেত্রে স্যারেরা, টিচারেরা, তারপরে বাড়ির বড়রা, তারা গাইড করতেই পারে আমাদের। আর একবার যখন আমরা নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাব, নিজেকে সেই কন্ট্রোলতে আনতে পারবো, তাহলে তারপরে আর কোনো অসুবিধাই নেই। কোনো অসুবিধা হবে না, একেবারেই তাই। যদি ফোনটার সাথে, ফোনের গুড ইউজগুলোর সাথে, মানে পজিটিভ ইউজগুলোর সাথে যদি মানিয়ে নেওয়া যায়, তাহলে মনে হয় ফোন অনেক বেশি এফেক্টিভ। আর এখন তো ফোনে অনেক কিছু করা যায়, মানে অনেক কিছু, মানে আমি জানি না তোরা নিটের প্রিপারেশন কীভাবে নিচ্ছিস, মানে নিটের প্রিপারেশন কি তোরা অফলাইন কোচিং নিচ্ছিস নাকি সবাই অনলাইন? ফুললি অনলাইন নিচ্ছিস। তাহলে এখানেও তো ফোনটাকে তোরা অনলাইনে ব্যবহার করতে পারছিস, কোনো না কোনো ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করতে পারছিস। তো এটা একটা বিরাট বড় পজিটিভ দিক, যেটা আমাদের সময় 2013-14 সাল আমরা যখন, আমি ওই যে সময় উচ্চ মাধ্যমিক দিই, সে সময় এই ফেসিলিটিটা ছিল না। এখন এই ফেসিলিটিটা আসছে, যারা অ্যাকসেপ্ট করছে না তারা কিন্তু সমস্যায় পড়বে। সুতরাং আমার মনে হয় এটা সবাইকে অ্যাকসেপ্ট করা উচিত, এবং ভালোভাবে পজিটিভলি অ্যাকসেপ্ট করা উচিত। তো ঠিক আছে, তোদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সময়টা দেওয়ার জন্য, এবং কিছু একটা মেসেজ ওদেরকে দেওয়ার জন্য, মানে যারা ক্যামেরার ওপার থেকে দেখছে তাদের জন্যই আজকের এই আমাদের বসাটা, বা আজকে তোদের সাথে এই কথা বলাটা। তো অ্যাট লাস্ট তোরা যদি একদম একটা বাক্যের মধ্যে যারা ক্যামেরার ওপারে আছে, বিশেষত যারা জুনিয়র, তাদেরকে যদি মেসেজ দিতে চাস, তাহলে কি দিবি?
একটাই বলবো শুধু যে একদিনে হবে না, কিন্তু একদিন হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। সুমিত, And সেইভাবে বলার তেমন কিছু নেই, যে যারা পড়বে তাদের উপর ব্যাপারটা না। আমি যদি বলিও তা সে যদি পড়ার ইচ্ছা না থাকে তার হবে না। একেবারে যদি বলি বলি এটা তো ইন্টারনালি মোটিভেশন, ইন্টারনালি এটা হ্যাঁ, এবার এদিক দিয়ে দেখতে গেলে যে বলবো পড়ার ওই স্যার যেটা বলছে জমক স্যার, যে পড়ার খিদেটাকে বাঁচিয়ে রাখতে হবে, একেবারে। ওই একটাই ব্যাপার। আমার তো ওটাই কথা, যে পড়ার খিদেটা বাঁচিয়ে রাখলে সে যত খারাপ সঙ্গে হোক তার হবে। একদম। অপূর্ব, না, আমি একটা কথাই বলবো যে তোমার পড়ার ইচ্ছা আছে, তুমি পড়ে যাও, পড়লে রেজাল্ট হতে বাধ্য। একেবারে ভয় পেও না, ভয় পেও না, আরো বেশি পড়ে যাও, রেজাল্ট হতে বাধ্য। একদম। রত্না কি বল? হ্যাঁ, মানে পরিশ্রম তো করে যেতে হবে, মানে রেজাল্টের কথা চিন্তা না করে, মানে কি হবে ঠিক একদিন হয়ে যাবে, মানে পরিশ্রম করলে। সফলতা হ্যাঁ। বা ব্যর্থতাকে সামনে না রেখে লড়াইটা জারি রাখতে হবে, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, আর তোদের সবার উদ্দেশ্যে আমার মেসেজ, চমক স্যার তো মেসেজ দেবেই, আমার মেসেজ হাল ছিল না বন্ধু, বরং কণ্ঠ ছাড়া জোরে। ঠিক আছে, লড়াইটা জারি রাখ, অবশ্যই হবে। আর অভির কথা একদিনে নয়, কিন্তু একদিন হবে। স্যার, আমার একটাই কথা, যে স্বপ্নটা দেখছিস সেই স্বপ্নের জন্য যতটুকুনি প্রয়োজন লড়াইটা চালিয়ে যেতে হবে। যতক্ষণ না তোরা স্বপ্নটাকে ধরতে পারছিস, নিজের নাগালের মধ্যে পারছিস। একদম স্বপ্নটা দেখেছিস, স্বপ্নটাকে বাঁচিয়ে রাখ, আর স্বপ্নটাকে অ্যাচিভ করার চেষ্টা করে যা। একদম। কিন্তু মাঝখানে অনেক বাধা আসবে, প্রতিকূলতা আসবে, হতাশাকে ছাপিয়ে যেতে হবে, মানে হতাশাকে পাশে ফেলে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ তোদের